প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমরা বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন যে প্রবন্ধের ৩য় নাম্বার পর্ব নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা হলো তা গত ক্লাসের পরবর্তী লাইনগুলো। ঠিক আছে, গত ক্লাসে যে আমরা পড়েছি তার পরবর্তী লাইনগুলো। আচ্ছা, পর্ব ৩ খেয়াল করে দেখো, আমরা ৬ নম্বর পর্যন্ত পড়েছিলাম। কি পড়েছিলাম? আমরা ৬ নম্বর পর্যন্ত পড়েছিলাম যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার জ্ঞান দেওয়া উচিত নয়, সে বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত নয়। আচ্ছা দেখো, এরপরে বলেছে যে কি বলেছে? বলেছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। তার মানে কি বলেন তো? নিজের জ্ঞান দেখানো, অর্থাৎ নিজেকে জাহির করবেন না। আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের পরিবারে সব জায়গায় দেখবা কিছু মানুষ আছে নিজেকে খুব পণ্ডিত ভাবে, নিজেকে খুব পণ্ডিত মনে করে। ঠিক আছে, মানে এমনভাবে আইসা হুট করে এমনভাবে একটা কথা বলে বসে থাকবে যে তুমি কিচ্ছু জানো না, তোমাকে বোকা বানিয়ে দিবে। অর্থাৎ নিজেকে জাহির করে, নিজের জ্ঞানকে জাহির করে, নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সেটাই বোঝানো হয়েছে, বিদ্যা প্রকাশের চেষ্টা করতে হয় না। দেখো, ওই যে যার কথা বলেছি তার তো বিদ্যা প্রকাশ করার দরকার নেই, তাই না? তার বিদ্যা মানে তার যদি জ্ঞান থাকে, সেই জ্ঞান তোমার আমার কাছে এমনিতেই কি করবে? প্রকাশ পাবে। আচ্ছা, অতঃপর বলেছে দেখো, বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়। যে কথাটা বলেছে, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পারিপাট্য, অর্থাৎ পারিপাট্য মানে হলো সৌন্দর্য, বিশেষ হানিজনক। কি হয়? রচনার পারিপাট্য অর্থাৎ সৌন্দর্য নষ্ট হয়। তাহলে কি বলেছে? বিদ্যা প্রকাশ করিতে হয় না। যদি তোমার বিদ্যা থাকে তাহলে বিদ্যা এমনিই প্রকাশ পায়, আর বিদ্যা যখন তোমার প্রকাশ পাবে তখন তোমাকে নিজের আর জাহির করার কোনো প্রয়োজন নেই। আর যখন কেউ জোর করে তা জাহির করার চেষ্টা করে তাতে কি হয় বলো তো? পাঠক বিরক্ত হয়। ঠিক আছে, তাতে পাঠক কি হয়? তাতে পাঠক বিরক্ত হয়। এই যে বলেছে তিনি, তাতে পাঠক বিরক্ত হয় এবং সাহিত্যের কি হয়? সৌন্দর্য নষ্ট হয়। বলেছে এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, তারপরে ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সেই ভাষা হইতে কতাস মানে হলো খুব কম উদ্ধৃতি করিবেন না। তার মানে বলেছে যে ভাষা আপনি জানেন না সেই ভাষা নিয়েও আপনি কি করবেন না? মাতব্বরি করবেন না। ঠিক আছে, আমরা কিন্তু খুব মানে বাংলায় ভালো করে পারি না, আবার আমরা অন্যান্য ভাষা নিয়েও কি করি? অনেক মাতব্বরি করার চেষ্টা করি। সেটা তিনি নিষেধ করেছেন। তাতে সাহিত্যের কি নষ্ট হয়? তাতে সাহিত্যের সৌন্দর্য নষ্ট হয়। ঠিক আছে, এরপরে দেখো বলেছে যে এই যে যেইটুকু আছে এইটুকুর সহজ অর্থ বা সহজ ব্যাখ্যায় এসে তোমাকে তা আবার বলে দিয়েছে, যাতে করে তুমি সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন সুন্দর করে লিখতে পারো। যে ভাষা বা যে বিষয় আপনি ভালো জানেন না সেখানে উদ্ধৃতি দিলে তা হাস্যকর হয়। প্রকৃত জ্ঞান নিজের ভেতর থেকেই প্রকাশ পায়, প্রকৃত জ্ঞান কখনো জাহির করতে হয় না। তাহলে কি জানলাম? জানলাম জ্ঞানকে জাহির করা যাবে না। ঠিক আছে, আর যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে হস্তক্ষেপ করব না। ঠিক আছে, আর নিজের জ্ঞানকে প্রকাশ করার চেষ্টা করব না, তাতে সাহিত্যের সৌন্দর্য নষ্ট হবে। আচ্ছা, এরপরে বলেছে, খেয়াল করে দেখো, এরপরে বলেছে অলংকার প্রয়োগ। কি বলেছে কথাটা? অলংকার প্রয়োগ অর্থাৎ রচনার সৌন্দর্য শব্দচয়ন। ঠিক আছে, তাহলে অলংকার প্রয়োগ বা রসিকতা, রসিকতা মানে কৌতুক বা মজার ছলে আমরা যেটা করব না, চেষ্টিত হইব না। তাহলে সাহিত্য রচনার ক্ষেত্রে অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টা করব না। জায়গায় জায়গায় বা স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে, আর ভাণ্ডারে না থাকিলে মাথা ঠুকলিও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য বা কুৎসিত আর কিছুই হতে পারে না। অর্থাৎ বলেছে যে অলংকার প্রয়োগ সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্য বর্ধক শব্দচয়ন। তার মানে হলো লেখার ক্ষেত্রে আপনাকে শব্দচয়ন করতে হবে। রসিকতা, হ্যাঁ আপনি লেখার ক্ষেত্রে কৌতুকের চেষ্টা করিবেন না। হ্যাঁ আপনি মানে কিছু কিছু জায়গায় সেটা করতে পারেন, কিন্তু বলেছে স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, কিছু কিছু জায়গায় তার প্রয়োজন হয় বটে। এর মানে এই নয় যে আপনি জোর করে কোনো কোনো জায়গায় কি করবেন? এই কৌতুক বসায় দিবেন। ঠিক আছে, তা প্রয়োজন নেই। বলেছেন
লেখকের ভাণ্ডারে যদি কিছু থাকে, একথার অর্থ হলো যে লিখেন, যে সাহিত্যটা লিখেন, তার মাথায় যদি কিছু থাকে তাহলে লেখা এমনি 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 কি হবে, ভালো হবে, লেখা আসবে। কিন্তু তার মাথায় কিছু নাই, সে শত চেষ্টা করলেও ওই অলংকার বা শব্দচয়ন বা ওই লেখার মধ্যেই তিনি ব্যঙ্গ বা কৌতুক বা রসিকতা ঢুকাতে চাইলেও তার কোনো উপায় নেই বা কাজ হবে না। কারণ আপনার মাথায় থাকলে এমনিই আসবে, যদি আপনার মাথায় না থাকে দেয়ালের সাথে মাথা পিটিয়ে ভেঙে ফেললেও সেটা আসবে না। আর সেটা যখন আসবে না আর আপনি জোর করে যখন চেষ্টা করবেন তখন তা হবে কুৎসিত, তখন তা কি হবে, কুৎসিত। যে বলা হয়েছে দেখেন কি বলেছে, বলেছে লেখার কৌতুক বা সৌন্দর্য জোর করে আনা উচিত নয়। কি বলেছে, লেখায় জোর করে কৌতুক বা সৌন্দর্য আনা উচিত নয়, আপনার মাথায় থাকলে এমনিই আসবে, ঠিক আছে, প্রাকৃতিকভাবে এলে সেটি সত্যিকারের অলংকার। তাহলে শব্দচয়ন এবং রসিকতা জোর করে বসানো যাবে না, ঠিক আছে। এরপরে দেখেন কি বলেছে, বলেছে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, অর্থাৎ সাহিত্য রচনার ক্ষেত্রে কোন জায়গাটায় আপনি ব্যঙ্গ বা কৌতুক করবেন বা বসাবেন, আপনার কাছে যদি মনে হয় সেটি, সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি অর্থাৎ পুরাতন নিয়ম। তাহলে কি বলেছে, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি বা পুরাতন নিয়ম। এটা প্রাচীন বা পুরাতন নিয়ম। প্রাবন্ধিক বলছে, আমি সেটা বলছি না যে কোনো স্থানে আপনি ব্যঙ্গ বা কৌতুক বসিয়ে দিয়েছেন আমি সেটা কেটে দিবেন, এটা বলছি না। হ্যাঁ, এই যে বলেছে দেখেন, আমি সে কথা বলছি না বা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধুবর্গের নিকট বারবার দেখান। আপনি যে রসিকতা করেছেন লেখার মধ্যে, আপনি যে কৌতুক বা আপনি যে অলংকার বা শব্দচয়ন করেছেন, এই শব্দচয়নটা আপনার কাছে যদি মনে হয় যে ভালো হয়নি, আপনিই কেটে দিবেন, আমি সেটা বলছি না। আমি বলছি আপনি যে কৌতুক বা রসিকতা বা যে শব্দচয়ন করেছেন সেটা আপনি আপনার বন্ধুবর্গকে আপনার বন্ধু মহলে ছেড়ে দেন, তাদেরকে বলেন বারবার তারা যেন এটা পড়ে পরে যেন আপনাকে সেটা রিভিউ দেয়, ঠিক আছে, আচ্ছা, যেন আপনাকে সেটা শোনায়। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহাকে ভালো লাগবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে তা কি লাগবে, অস্বস্তি লাগবে, তখন উহা এমনিই কাটিয়ে দিবেন। তার মানে কি, লেখক বলেছেন আপনি যে লেখা লিখবেন তার মধ্যে রসিকতা বা শব্দচয়ন বসাবেন এবং সেটা প্রাকৃতিকভাবে যদি আসে ভালো কথা, কিন্তু জোর করে যদি আপনি সেটা বসাতে চান তবে সেটা হবে না। এরপরও তিনি বলেছেন আপনি যে রসিকতা বা শব্দচয়ন করেছেন আমি আপনাকে বলছি না সেটা আপনি কেটে দেন, আপনি পড়েন, আপনি আপনার বন্ধুবর্গকে সেটা পড়তে দেন, বারবার পড়তে দেন। যদি আপনার কাছে মনে হয় এটা আপনার পছন্দ না এবং ওই যে আপনার বন্ধুবর্গ তারাও যদি আপনার কাছে পড়ে মনে হয় এটা লজ্জাজনক এবং এটা অস্বস্তিকর, তখন আপনি এটা কেটে দেন। দেখেন কি বলেছে, নিজের লেখার অংশ পড়ে যদি অতিরিক্ত মনে হয় তা বাদ দেওয়া কি, তা বাদ দেওয়া ভালো, এতে লেখা পরিমিত ও সুন্দর হয়, ঠিক আছে, অর্থাৎ অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না, ঠিক আছে, অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। আচ্ছা, এরপরে দেখেন বলেছে কি, এরপরে বলেছে সকল অলংকারের অলংকার, সকল অলংকারের অলংকার সরলতা, যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজেই পাঠকের বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। আচ্ছা আসেন, সকল অলংকারের অলংকার অর্থাৎ সাহিত্যে সৌন্দর্য সৃষ্টি করে যা শ্রেষ্ঠ অলংকার তা সরলতা, সহজভাবে প্রকাশ করা, ঠিক আছে, তাহলে বলেছেন কি সকল অলংকারের অলংকার হলো কি সরলতা। তার মানে হলো আপনি যত অলংকারই করেন না কেন, যত শব্দচয়নই করেন না কেন, তার মধ্যে সবচেয়ে সহজ এবং সুন্দর শব্দচয়ন হলো সরলতা। কেন? কারণ এই যে বলেছে দেখেন, যিনি সহজ কথায় আপনার মনের ভাব সহজেই পাঠককে বুঝাইতে পারেন তিনিই হলো শ্রেষ্ঠ লেখক। তাহলে লেখা তো শুধু লিখলেই হবে না, আপনার লেখা যেন সবাই বুঝে সেটাই হলো শ্রেষ্ঠ লেখা। যিনি সবাইকে বুঝিয়ে লিখতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। রবীন্দ্রনাথ ঠাকুর তার ঐকতান কবিতায় বলেছেন আমি ব্যর্থ কবি, আমি ব্যর্থ কবি, কারণ তিনি বলেছেন আমি আমার গণ্ডির বাহিরে গিয়ে আমি লিখতে পারিনি, আমার লেখা সকল শ্রেণীর মানুষ বোঝে না, যার কারণে আমি মনে করি আমি
সার্থক নই। তাই আপনার লেখাটা হতে হবে কি বলেন তো, সরল। আপনার লেখাটা হতে হবে সহজ, যে লেখা সবাই বুঝবে, আর যখন বুঝবে তখন আপনি শ্রেষ্ঠ লেখক বলে গণ্য হবেন। তিনি বলেছেন, কেননা লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্যই শুধু পাঠককে বোঝানো। তো আপনার লেখা যদি পাঠক বুঝে, তাহলে আপনি কি শ্রেষ্ঠ লেখক হিসেবে কি গণ্য হবেন, তাই তো? এরপরে বলেছে, কাহারও অনুকরণ করিবেন না। অর্থাৎ অনুকরণ অর্থ হলো কারো কাজ দেখে কাজ করা, যেটা কাহারও অনুকরণ করিবেন না, যা আমরা করে থাকি। হ্যাঁ, অমুকে ইংলিশে বলতেছে, আমিও ইংলিশে বলবো, কিন্তু আমার ইংলিশে বলার জন্য কি কাজ করতে হবে আগে, তাই তো? অমুকে ফার্সি বলতেছে, আমিও ফার্সি ভাষায় কথা বলবো। হ্যাঁ, অমুকে হিন্দি বলতেছে, আমিও হিন্দি ভাষায় কথা বলবো। কিন্তু হিন্দি ভাষায় কথা বলতে গিয়ে ভাষার আর মান সম্মান কিছু রাখি না আমরা, তাই তো? তাহলে কি বলেছে, কাহারও অনুকরণ করিও না। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। অনুকরণে দোষ আসে, গুণ আসে না। কি বলছে কথাটা? অনুকরণে কি আসে? অনুকরণে দোষ আসে, গুণ আসে না। তার মানে হলো, আপনি যখন কাউকে অনুসরণ বা অনুকরণ করবেন, তাতে আপনার যে গুণটা রয়েছে সেটা হবে না। পরীক্ষার ক্ষেত্রে আরেকজনেরা দেখে লিখতে গেলে আপনার ক্রিয়েটিভিটি কি আছে, সৃজনশীল, আপনি আপনার থেকে লিখেন, দেখেন আপনার কিছু একটা বের হবে, কিন্তু আপনি অন্যেরটা দেখে লিখলে তো আপনার মাথা থেকে কিছুই বের হবে না। এজন্য বলেছে অনুকরণের দোষ আসে, গুণ আসে না। বলেছেন, অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়েছেন, আমিও এইরূপ লিখিব, এ কথা কখনো মনে স্থান দিও না। কারণ কি, অমুক পারছে বলেই যে তুমি পারবা সেটা কোনো কথা না। ঠিক আছে, দেখো কি বলেছে, বলেছে অন্যের মতো লিখলে নিজের মৌলিকতা নষ্ট হয়, নিজের সৃজনশীলতা নষ্ট হয়, তাই নিজের ভাবনায় লিখতে হয়। ঠিক আছে, এক কথায় নকল করিও না। এক কথায় কি, নকল করিও না। সেটা পরীক্ষার হলেও না, সাহিত্যের ক্ষেত্রেও না, হ্যাঁ, কোনো জায়গায়ই না, তাই তো? অর্থাৎ নিজের থেকে কি করো, লেখার চেষ্টা করো। সৃজনশীলতা, সৃজনশীলতা এটা এটা দেখো, তুমি যে সৃজনশীল লেখে শব্দের অর্থ কি? সৃজনশীল শব্দের অর্থ নতুন কিছু সৃষ্টি করা। তাহলে আমি তো আরেকজনটা দেখে লিখলে আমার নতুন কিছু সৃষ্টি হবে না। এ কারণেই বলেছে সাহিত্যের ক্ষেত্রে এবং সমসাময়িক বিষয়ের ক্ষেত্রে একই কথা। ঠিক আছে, অতঃপর দেখো, প্রাবন্ধিক বলেছেন, যে কথার প্রমাণ দিতে পারিবে না। কি বলছে কথাটা? বলেছে বলেছে যে কথার প্রমাণ দিতে পারিবে না, তাহা লিখিও না। প্রমাণগুলি প্রযুক্ত মানে হলো প্রদর্শন ব্যবহার করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু তা তোমার হাতে থাকা চাই যেন তুমি প্রমাণ দিতে পারো। তাহলে কি বলেছে, যে কথার প্রমাণ দিতে পারবে না সে কথা তুমি লিখিবে না। ঠিক আছে, হয়তো প্রমাণগুলো তোমার প্রদর্শন করা লাগবে না, কিন্তু তোমার হাতে থাকা চাই। তোমার হাতে থাকা চাই এ কারণে যে যে কোনো সময় তুমি তা প্রদর্শন করতে পারো, সেজন্য। ঠিক আছে, অতঃপর দেখো সর্বশেষ প্রাবন্ধিক এসে বলেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা। অর্থাৎ বাংলা সাহিত্য, কি বলেছে কথাটা? বলেছেন তিনি যে বাংলা সাহিত্য বাংলার, অর্থাৎ বাংলার, আমাদের বাঙালি জাতির ভরসা। এই নিয়মগুলো, অর্থাৎ এতক্ষণ তিনি যেই কথাগুলো বলেছেন সেই নিয়মগুলো বাংলা লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে, যদি তারা রক্ষা করতে পারে, যদি তারা ওই যে পূর্বে যে নিয়মগুলো তুমি বলেছ, খ্যাতির জন্য লেখা, টাকার জন্য লেখা, মানে এগুলো যদি তারা না করে, তারা যদি দেশ ও দশের জন্য, জাতির কল্যাণের জন্য, মনুষ্য জাতির জন্য লিখে, তবে এগুলো যদি রক্ষা করতে পারে, তাহলে বাংলা সাহিত্যের উন্নতি হইতে থাকিবে। ঠিক আছে, কি হচ্ছে, যদি পূর্বে যে আলোচনাগুলো আমরা করেছি, তাহলে উপরিক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম এই যে প্রাবন্ধিক উপরের মানে আলোচনায় যেই কথাগুলো বলেছে, সেই কথাগুলো যদি আমরা, আমাদের সাহিত্যিকরা, আমাদের লেখকরা যদি মানতে পারে, রক্ষা করতে পারে, তাহলে বাংলা সাহিত্যের কি হবে, উন্নতি হবে। বাংলা সাহিত্য সামনে আরও এগিয়ে যাবে, আরও সমৃদ্ধি লাভ করবে। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখো, প্রাবন্ধিক বলেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলো যদি লেখকরা মানেন, তবে বাংলা সাহিত্যের উন্নতি দ্রুত হবে। যদি লেখকরা সততা, সত্য, সৌন্দর্যের নীতি মেনে চলেন, বাংলা সাহিত্য একদিন বিশ্বমানের হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রাবন্ধিক যেই কথাগুলো বলেছেন সেটা মেনে চলতে হবে, বাস্তবিক জীবনও মানতে হবে, সাহিত্য লেখার ক্ষেত্রেও মানতে হবে,
শুধু সাহিত্য লেখার ক্ষেত্রে না, আপনারা যারা এই প্রবন্ধটা পড়ছেন, প্রবন্ধটা পড়ে আপনাদের বাস্তব জীবনও সেটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, আরেকজন ওটা দেখে লেখা যাবে না, ঠিক আছে? সৃজনশীল আরেকজন ওটা দেখে লেখা যাবে না, নিজের থেকে চেষ্টা করতে হবে, নিজের থেকে লিখতে হবে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন পড়ে আমরা একটা জিনিস জানলাম, সেটা হলো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে হলে আমাদের কি করতে হবে? কতগুলো নিয়ম মেনে চলতে হবে। আমরা পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব দ্রুতই আসব। তার আগে তোমরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো উপকার হয়, তাহলে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আমাদের ইউটিউব চ্যানেল কেপি একাডেমি, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেল কি? কেপি একাডেমি। এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ধারাবাহিক আমাদের সকল বিষয়ের ভিডিও তোমরা পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।